বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে যে সকল ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ভেক্টর অধ্যায়ের ভেক্টর গুণন সম্পর্কিত। আমাদের আজকের পাঠ হচ্ছে ভেক্টর গুণন। এই ক্লাসটি থেকে আমরা কি শিখতে পারবো? ক্লাসটি থেকে আমরা শিখতে পারবো যে ভেক্টর রাশির গুণন এবং এর প্রয়োগ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা এই ভেক্টর গুণন প্রয়োগ করব তা আমরা বিস্তারিতভাবে এই আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারবো। আমরা পূর্বেই বলেছি যে আমরা আজকে ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। এখন বিস্তারিতভাবে আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। ভেক্টর গুণন বলতে আমরা কি বুঝি? আমরা ইতিপূর্বের ক্লাসগুলোতে আমাদের যে ভেক্টর রাশির বিভিন্ন প্রকারের গুণন সম্পর্কে বলা হয়েছে, আমরা আজকে ভেক্টর গুণন বলবো। আমরা জানি দুটি ভেক্টর রাশি যদি পরস্পর গুণনের মাধ্যমে, যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, দুটি ভেক্টর রাশি 1 এবং ভেক্টর রাশি 2, এই দুটি ভেক্টর রাশি গুণনের মাধ্যমে আমরা যদি একটি ভেক্টর রাশি পাই তাহলে সেই গুণনটির নাম হলো ভেক্টর গুণন। তাহলে ভেক্টর গুণন হলো দুটি ভেক্টর রাশির গুণনের মাধ্যমে একটি ভেক্টর রাশি পাওয়া যাবে এবং এই রাশিটির একটি মান থাকবে এবং দিক থাকবে। অর্থাৎ দুটি ভেক্টর রাশির গুণনের মধ্যে যদি একটি ভেক্টর রাশি যার মান এবং দিক আছে এরকম রাশি আমরা পাই তাহলে এই গুণনটি আমরা ভেক্টর গুণন বলবো। ভেক্টর গুণনে এখানে একটি গাণিতিক সমীকরণ দেখানো হচ্ছে যে ভেক্টর এ এবং ভেক্টর বি, এ হলো প্রথম ভেক্টর এবং বি হলো দ্বিতীয় ভেক্টর। এই ভেক্টর দুটি গুণনের মাধ্যমে আমরা একটা নতুন রাশি পাবো, যে রাশিটাকে আমরা বলতেছি সি। এই ভেক্টর সি এর দুটি অংশ থাকবে, একটি হলো মান এবং অপরটি হলো দিক। এই ভেক্টর রাশি সি এর যেটা এ এবং বি এর গুণনের মাধ্যমে পাওয়া গেছে তার দুটি অংশ, একটি মান এবং একটি দিক। এই এই সি ভেক্টর এর মডুলাস, অর্থাৎ মানটি হলো এ বি সাইন থিটা। অর্থাৎ যে রাশি দুটি গুণ করা হয়েছে তাদের প্রত্যেকের মান এবং তাদের মধ্যবর্তীকার কোণের সাইনের অনুপাত, এই তিনটি রাশি জিনিসের গুণনের মাধ্যমে যে রাশিটা পাওয়া যাবে সেটাকে আমরা বলতেছি ওই ভেক্টর রাশির মান। এবার আমরা দিকটা নিয়ে একটু আলোচনা করতে আগ্রহী। আমরা যে বিষয়টি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেটা হলো দুটি ভেক্টর রাশি এ এবং বি, তাদের গুণনের মাধ্যমে যে নতুন রাশিটি পাওয়া যাচ্ছে সেটা সি দ্যাট মিনস এ ক্রস বি। এই এ ক্রস বির মান সম্পর্কে আমরা আগেই বলেছি, মানটি হলো এ বি সাইন থিটা, অর্থাৎ ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যকার সাইন অনুপাতের গুণফল। দিক কোন দিকে? দিকটি হলো এ এবং বি এর সমতলে, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর মিলে যে একটি তল তৈরি করবে সেই সমতলের উপর, অর্থাৎ এই তলের উপর আমরা যদি এটা একটা তল ধরি, এই ভেক্টরটা দুটি যে তলের উপর অবস্থিত সেই তলের ভেক্টরদ্বয়ের সংযোগ বিন্দুতে একটি ডানহাতি স্ক্রু এই ডানহাতি স্ক্রু স্থাপন করে একে প্রথম ভেক্টর থেকে অর্থাৎ এ ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে স্ক্রুটি যেই দিক নির্দেশ করে, আমাদের এই ছবিতে স্ক্রুটির দিক নির্দেশ হবে এইভাবে, অর্থাৎ এটা দ্যাট মিনস আমরা যদি এখানে একটি রাখি তাহলে এটা হলো সি ভেক্টর, এই যে কলমটা এটা সি ভেক্টর এ এবং বি প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, অর্থাৎ এ বি সমতলের উপর অবস্থিত। এই ডানহাতি স্ক্রুকে ঘোরালে এটা যেদিকে যায় এই ইটার দিকটা হলো সেদিকে। যদি আমরা বি ক্রস এ বলি অর্থাৎ বি ক্রস এ বলি তাহলে এই স্ক্রু এর দিকটা হলো উল্টা বিপরীত দিকে হয়। এইভাবে আমরা ভেক্টর গুণনের মাধ্যমে মান এবং দিক পেতে পারি। এখানে দুটি ভেক্টর রাশি আমরা নিশ্চয় পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে আমাদের, যে তোমরা নিশ্চয় জানো যে একটা ভেক্টর রাশিকে তার উপাংশ অথবা ত্রিমাত্রিক ব্যবস্থায় যে প্রকাশ করা হয়
এ একটি ভেক্টর, এটা একটা ত্রিমাত্রিক ভেক্টর, তার তিনটা উপাংশ এক্স এ ওয়াই জেড বি এরকম একটি ভেক্টর যা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে প্রকাশ। এই দুটি ভেক্টর রাশি যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? এ ক্রস বি এই যদি হয় তাহলে আমরা প্রথম আই এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড গুণ আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বি জেড। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে ক্রস গুণ করলে আমরা কি পেতে পারি? এখানে আমরা যে গুণটা করা হচ্ছে অর্থাৎ প্রথমে আই এ এক্স এই প্রথম রাশিটি দিয়ে এই পুরো দ্বিতীয় রাশিটিকে গুণ করা হচ্ছে। দ্যাট মিনস আই ক্রস আই এ এক্স বি এক্স, আই ক্রস জে এ ওয়াই এক্স বি ওয়াই, আই ক্রস কে এ এক্স বি জেড। তারপরে আমরা এই জে দিয়ে জে এ ওয়াই দিয়ে দ্বিতীয় রাশিটাকে গুণ করেছি, তাহলে জে ক্রস আই এ ওয়াই বি এক্স, জে ক্রস জে এ ওয়াই বি ওয়াই, জে ক্রস কে এ ওয়াই বি জেড। আমরা এটা একটু পরিষ্কার করে লিখি বি এক্স। এবং পরবর্তীতে ফাইনালি যে কে এ জেড দিয়ে তিনটি পাওয়া যাচ্ছে গুণ কে ক্রস আই এ জেড বি ওয়াই, কে ক্রস জে এ জেড বি ওয়াই এ জেড, এটা হবে এ জেড বি এক্স, এবং কে ক্রস জে এ জেড বি ওয়াই, কে ক্রস কে এ জেড বি জেড। ছাত্রছাত্রীরা আমাদের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে একক ভেক্টরগুলোর গুণ করলে কি হয়, আমরা এখানে দুটো নমুনা হিসেবে দেখাচ্ছি। যেমন ধরো আই ক্রস আই, আই ক্রস আই, এই যে আই ক্রস আই দ্যাট মিনস আই আই হলো সাইন 0 ডিগ্রি, কারণ দুটো আই একই অক্ষ। আমরা জানি ভেক্টর দ্বয় যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যকার কোণ 0 হয়। সো দ্যাট আই আই সাইন থিটার জায়গায় হলো 0, সাইন 0 রেজাল্ট 0 হওয়ার কারণে পুরো গুণফলটির মান হয়ে যায় 0। তাহলে আই আই জে জে এবং কে কে অর্থাৎ একই ধরনের হয়, এই তিনটি রাশির গুণফলের মান হবে 0। এবং আমরা পরে আরেক ভিন্ন রকম যদি আসে তাহলে আই ক্রস জে, যেমন এই যে একটা আই ক্রস জে, আই জে সাইন থিটা এবং ভেক্টর গুণন আমরা প্রথমে যেটা বলছিলাম দুটি ভেক্টর গুণন ফলে একটি একক ভেক্টর পাওয়া যাবে ওই নতুন দিকে, তাহলে সেই দিকটা হলো এটা ধরলাম আমরা। তাহলে আই জে, আই হলো এক্স অক্ষ, জে হলো ওয়াই অক্ষ, সো দ্যাট থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন এই ইটাটা যখন আমরা ঘুরাবো আমরা যদি দেখি এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তাহলে জেড অক্ষ, অর্থাৎ আই জে গুণ করলে আই জে গুণ করলে হবে কে, জে আর কে গুণ করলে হবে আই, জে কে গুণ করলে হবে আই, এবং কে আই গুণ করলে হবে জে। যদি বিপরীত ক্রমে হয় জে আই হবে মাইনাস কে এবং আই কে হবে মাইনাস জে, কে জে হবে মাইনাস আই। এটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা সহজভাবে এটা মনে রাখার জন্য যে বিষয়টি বিবেচনা করতে পারি, যেমন তিনটা ভেক্টর আই জে কে, যদি আমরা আই জে কে এটা ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে এদিকে হবে প্লাস আই জে কে, এদিকে যদি যাই আমরা যাব প্লাস, আর যদি বিপরীত দিকে যাই তাহলে হবে মাইনাস। অর্থাৎ আই কে আই জে, কে আই জে এই ফরমেশনে যদি আমরা যাই তাহলে মাইনাস। এখন আমরা এই বিষয়গুলো এই আমাদের যে রাশি পাওয়া যাচ্ছে সেখানে আমরা বসাতে পারি। বসালে আমাদের কি হয় আমরা সেটা দেখি। এখন আমরা এই ক্যালকুলেশনটা নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে বলেছিলাম যদি ভেক্টর দুটি একক ভেক্টর দুটি যদি একই ধরনের হয়, যেমন আই 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 জে জে এবং কে কে, এই যে তিনটি 0 পাওয়া যাচ্ছে। তৃতীয়, এখন আই জে আমরা আগেই বলেছিলাম যদি একই দিকে ঘূর্ণন হয়, যেমন এখানে দেখা যাচ্ছে এই যে আই জে কে, তাহলে আই জে কে হবে প্লাস, তারপরে আই কে উল্টা দিকে ঘুরে যাচ্ছে মাইনাস জে, জে আই একই দিকে ঘূর্ণন উল্টা দিকে, জের পরে আই উল্টা দিকে ঘুরেছে মাইনাস কে, এটা 0, তারপরে এটা জে কে একই দিকে ঘুরে যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা হবে প্লাস কে আই
কে আই ঘড়ির কাঁটার দিকে, তাহলে প্লাস জে, এবং কে জে জে কে জে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাইনাস আই, এবং ফাইনাল টার্মটা 0। এভাবে আমরা এই বিষয়গুলো একটু দিকগুলো বের করে নিতে পারি। একটু খেয়াল করলে এটা খুব সহজেই বোঝা যাবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আই এর দুটি টার্ম আছে, একটি প্লাস একটি মাইনাস। আমরা প্লাসটা আগে দেখলাম, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এটা ওয়াই। মাইনাস জে যদি নেই তাহলে হবে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে। এটা যদি আমরা নিই তাহলে হবে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তাহলে আমরা দেখতে পেলাম যে এই রাশিটিকে আমরা আসলে কিভাবে চিনি, আমাদের চেনার উপায় কি। আমরা এটাকে আসলে প্রকৃতপক্ষে যে নিচের ক্লাসগুলোতে আমরা নির্ণায়ক করেছিলাম, এই নির্ণায়ক ফর্মে যদি লেখা হয় তাহলে আই জে কে, প্রথম ভেক্টর এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এ ক্রস বি। এখানে দেখা যায় যে যদি আমরা আই কমন নিই, নির্ণায়কে করি, তাহলে এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই প্রথমটা, মাইনাস জে। আমরা এটা অবশ্যই জানি যে এটা যখন প্রথম সারি দ্বিতীয় কলামে যায় তখন এটি মাইনাস হয়। তাহলে যদি নেই এ এক্স বি জেড এবং এ জেড বি এক্স, এই যে দ্বিতীয়টা। যদি আমরা পরেরটাতে নেই, অর্থাৎ প্রথম সারির তৃতীয় কলামে যাই, তাহলে আসবে আমাদের তখন এই যে কে কন্ডিশনে যদি আসে তাহলে এ এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স এ ওয়াই বি এক্স। এই হলো আমাদের ভেক্টর গুণের মাধ্যমে যে রাশিটি পাওয়া যাচ্ছে তার প্রকৃত রূপ। তো ছাত্রছাত্রীরা, আমরা যে বিষয়টি আলোচনা করলাম এতক্ষণ, সেটা হলো আমরা ভেক্টর গুণন সম্পর্কে জানলাম, এবং ভেক্টর গুণন সম্পর্কিত যে দুটো সূত্র আমরা পর্যালোচনা করলাম। একটি হলো এ বি সাইন থিটা ইটা ক্যাপ, আরেকটি হলো এ ক্রস বি, অর্থাৎ উপাংশগুলোর সাহায্যে যদি আমরা প্রকাশ করি আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এই সমীকরণ 1 এবং 2, এই দুটি সূত্র আমাদের ভেক্টর গুণনের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা এখন আলোচনা করব যে এই সূত্রগুলো আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং প্রয়োগ করি। আমরা এবার আলোচনা করব যে গুণনগুলো, ভেক্টরের গুণন ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ। আমরা এখানে ধরে নিচ্ছি এ এবং বি পরস্পর সমান্তরাল অথবা একই দিকে আমরা বিবেচনা করতে পারি, অর্থাৎ দুটি ভেক্টর যদি একই দিকে হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমাদের এই গুণনের সূত্রটি কি দাঁড়ায়? এ ক্রস বি ইজ ইকুয়াল টু হলো এ বি সাইন 0 ডিগ্রি ক্যাপ দ্যাট ইজ 0। অর্থাৎ আমরা আমাদের অঙ্ক করার সময় যদি বলা হয় যে দুটি ভেক্টর রাশি পরস্পর সমান্তরাল কিনা বা একই দিকে কিনা, এই ধরনের আলোচনা যখন আমরা ছাত্রদেরকে করতে বলি, তখন তোমাকে কি করতে হবে যে ভেক্টর দুটির ক্রস গুণনের ফলাফল যদি 0 হয়, অর্থাৎ ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ভেক্টর দুটিকে পরস্পর সমান্তরাল বিবেচনা করতে পারি। আমরা জানি দুটি ভেক্টর যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, যেমন এ ভেক্টর এবং বি ভেক্টর, দুটি ভেক্টর, এই ভেক্টর দুটি একটি সামান্তরিককে নির্ধারণ করছে। আমরা সামান্তরিকটি আঁকতে পারি।
এই হলো আমাদের সামান্তরিক। এই সামান্তরিকটি নির্ধারণ করছে আর চিহ্নিত করছে, অর্থাৎ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি সামান্তরিকের দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, যেমন আমরা এখানে যদি নামকরণ করি ও পি কিউ আর, এই ও পি কিউ আর সামান্তরিকের ও পি বাহুটি এ ভেক্টরকে নির্দেশ করছে এবং ও আর বাহুটি বি ভেক্টরকে নির্দেশ করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটো আলোচনা করতে পারি। একটি হলো এই সামান্তরিক টির ক্ষেত্রফল, অর্থাৎ এই সামান্তরিকটি কিভাবে তৈরি হয়েছে। ভেক্টর দুটির মাধ্যমে, দুটি ভেক্টর যদি কোনো সামান্তরিকের বাহু হিসেবে নির্দেশ করে, সন্নিহিত বাহু, এবং তারা যদি একটি সামান্তরিক গঠন করে, সেই সামান্তরিকের ক্ষেত্রফল, অথবা আমরা যদি বলি যে এই ভেক্টরটি একটি ত্রিভুজ তৈরি করছে, ত্রিভুজ, যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টর মিলে একটা ত্রিভুজ হতে পারে, একটা সামান্তরিক হতে পারে, সেক্ষেত্রে এই ত্রিভুজ এর ক্ষেত্রফল কত। অর্থাৎ আমাদের এবারের আলোচনা যে প্রয়োগটা সেটা হলো যে ভেক্টর দুটি এ ও বি ভেক্টর দুটি সামান্তরিক তৈরি করতে পারে কিংবা ত্রিভুজ তৈরি করতে পারে, ত্রিভুজ তৈরি করে। সেক্ষেত্রে এই দুটিরই ক্ষেত্রফল আমরা বের করতে পারো, ক্ষেত্রফল। অর্থাৎ কোনো ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু হয়, অথবা কোনো দুটি ভেক্টর যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, তাহলে তাদের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, আমরা এবার সেই আলোচনাটি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল বের করার বিষয়টি নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা বলি ও পি কিউ আর এর ক্ষেত্রফল, অর্থাৎ যে সামান্তরিকটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল সমান কী হবে। প্রথমে আমরা বলি এই সামান্তরিকের যে সমান্তরাল বাহু আর কিউ এবং ওপি, এই যে দুইটা, যেটা যে কোনোটা বিবেচনা করা যেতে পারে, ও আর এবং পি কিউ বিবেচনা করা যেতে পারে। আমরা ভূমি সামান্তরিকের যে ভূমি ওপি এবং শীর্ষ আর এর মধ্যকার যে দূরত্ব সেটাকে আমরা বিবেচনা করলাম আর এম। এই আর এম সমান হলো সামান্তরিকের উচ্চতা, এইচ, সামান্তরিকের উচ্চতা বিবেচনা করতে পারি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা নিশ্চয়ই জানি। হ্যাঁ, সামান্তরিকের এটাকে যদি আমরা উচ্চতা বলি আর এটাকে যদি ভূমি বলি, তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ভূমিটা কত? ভূমিটা হলো ওপি ইন্টু উচ্চতা হলো এইচ, দ্যাট ইজ ওপি ইন্টু আর এম। এখন আমরা এই যে অংশটুকু একটু মুছি, শেষটা থাকলো। এখন আমরা যদি বলি ত্রিভুজ ও আর এম, এই ত্রিভুজে ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হয়? ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হলো ভূমি ও এম বাই আর এম। সাইন থিটা সমান হলো লম্ব, ভূমি নয় লম্ব হলো আর এম বাই অতিভুজ ও আর এম। তাহলে সুতরাং আর এম সমান হবে ও আর সাইন থিটা। এখন আমরা যেটা বলতেছিলাম যে সামান্তরিকের ক্ষেত্র, অর্থাৎ ক্ষেত্রফল আমাদের ছিল ওপি ইন্টু আর এম।
তাহলে ওপির স্থলে ওপি থাকলো ইন্টু আর এম এর স্থলে আমরা বলতে পারি ও আর সাইন থিটা, ও আর সাইন থিটা। এখন আমরা আমাদের যে ভেক্টরের বাকি যে বিষয়াদি যদি আমরা আনি, তাহলে এখানে ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি যে ওপি, ওপি হলো আমরা পূর্বেই বলেছিলাম ওপি ভেক্টরটি হলো বাহুটি হলো এ ভেক্টরের, তাহলে ওপি দ্যাট মিন্স মান কেবল এ ইন্টু ও আর, ও আর আমরা বলেছিলাম বি, তাহলে এটা হবে বি সাইন থিটা। এখন এই যে বিষয়টুকু আমরা নিয়ে আসলাম এ বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা কোথায় আছে? আমরা আমাদের প্রথমে একেবারে আলোচনা করছিলাম এ ক্রস বি দ্যাট ইজ এ বি সাইন থিটা, একটি একক ভেক্টর। তাহলে আমরা যদি এ ক্রস বি এর মডুলাস বের করি তাহলে হবে কি এ বি সাইন থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? সামান্তরিকের, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা লিখতে পারি এ ক্রস বি মডুলাস। তাহলে পাওয়া যাচ্ছে কি দুটি ভেক্টর যদি কোনো সামান্তরিকের দুটি বাহুকে নির্দেশ করে, অথবা যদি কোনো সামান্তরিকের দুটি বাহু সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে সেই ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল অথবা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করার জন্য ভেক্টর দুটির ক্রস গুণনের মাধ্যমে, ক্রস গুণনের মান অর্থাৎ এ এবং বি যে দুটি ভেক্টর রাশি ছিল তাদের ক্রস গুণন করে আমরা যে মানটি বের করতে পারি, সেই মানটাই হলো সামান্তরিকের ক্ষেত্রফল হিসেবে নির্দিষ্ট হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের এই ভেক্টর গুণনের গুরুত্বপূর্ণ ব্যবহারিক প্রয়োগ হলো সামান্তরিক এর ক্ষেত্রফল নির্ণয় করা, এবং সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। এখন আমরা ত্রিভুজ, যদি ভেক্টরটি ত্রিভুজ তৈরি করে, আমরা এই জায়গাটুকু একটু মুছে ফেলি। আমরা সহজেই পূর্বের আলোচনাটাকে কন্টিনিউ করে যাচ্ছি যে এ ও বি দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রফল, আমরা যদি বলি এ বি গঠিত দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হলো ত্রিভুজ ও পি আর। এই ত্রিভুজটি ও পি আর, এই ত্রিভুজটি পুরো সামান্তরিক। আমরা জানি একটি সামান্তরিকের কর্ণ যদি যোগ করা হয় তাহলে সামান্তরিকটি দুটি খণ্ডে বিভক্ত হয় এবং এক একটি ত্রিভুজ। তাহলে সামান্তরিকের যে টোটাল এরিয়া বা মোট ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলেই পেয়ে যাব আমরা ত্রিভুজ ক্ষেত্র। তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল ছিল এ ক্রস বি মডুলাস ভাগ 2, দ্যাট ইজ আমরা ত্রিভুজ ক্ষেত্রের জন্য বলতে পারি কি, বলতে পারি হাফ এ ক্রস বি মডুলাস। এটা হলো আমাদের ত্রিভুজ ক্ষেত্র। তো ছাত্রছাত্রীরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা সূত্রপাত ঘটিয়েছিলাম সেটা হলো আমরা এই ভেক্টর গুণনগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা এই 3টি পর্যায়ে ভেক্টর গুণনের ব্যবহার করতে পারি। যেমন আমরা প্রথমেই বলেছি ভেক্টর, আমরা প্রথমেই বলেছিলাম যে ভেক্টর দুটি সমান্তরাল কিনা, সমান্তরাল কিনা এটা যাচাই করার জন্য আমরা ভেক্টর গুণন ব্যবহার করতে পারি। 2 নাম্বার হলো ভেক্টর দ্বারা গঠিত
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা এটাকে ব্যবহার করতে পারি, সামান্তরিকের এই সূত্রটি, ভেক্টর গুণনের সূত্রটি। এবং 3 নম্বর ব্যাপার হলো ভেক্টর দুটি দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা এই বিষয়টি ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের ভেক্টর গুণনের প্রয়োগ হলো 3টি, এই 3টি ক্ষেত্রে আমরা আলোচনা। এখন আমরা একটি উদাহরণ দিয়ে এই বিষয়গুলোর একটি একটু পর্যালোচনা করব যে কিভাবে সেটি সম্ভব। আমরা এখানে একটি গাণিতিক সমস্যা, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম তার উপরে একটি গাণিতিক সমস্যা। দুটি ভেক্টর দেওয়া আছে। এখানে প্রথম ভেক্টরটি হলো 5i + 2j - 3k, দ্বিতীয় ভেক্টরটি হলো 15i + aj - 9k। এই যে আননোন একটি টার্ম আছে, এই a এর মান কত হলে a এবং b পরস্পর সমান্তরাল হবে, তাই আমাদেরকে এই ধরনের অঙ্ক করতে বলতে পারে বা আমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে। আমরা এখন এটা করার চেষ্টা করি। আমরা প্রথমেই বলেছিলাম যে ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা, সেই ক্ষেত্রে আমরা ভেক্টর গুণনের দিকে যাব। তাহলে a × b = i j k। প্রথম 5 2 - 3 15a - 9। আমরা নির্ণায়কের ব্যবহার করি। i যদি নেই তাহলে -18 +এর 6a, - j যদি নেই -45 + 45, আর +k নিলে হবে 5a - 30। এখানে দেখা যাচ্ছে যে i যদি নেই তাহলে 6a - 18 + k 5a - 30। এখন এই সমীকরণ, এটাকে আমরা একটা সমীকরণ বলতে পারি a × b। এখন এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে ভেক্টর দুটি যদি সমান্তরাল হতে হয়, আমরা আমাদের যে পূর্বের যে তাত্ত্বিক আলোচনায় সেখানে আমরা বলছি সমান্তরাল হতে হলে অবশ্যই এই ভেক্টর গুণনের ফল 0 হতে হবে, কিন্তু এটি 0 নয়। তাহলে আমরা যেটি করতে পারি সেটি হলো কি, আমরা এখানে একটি শর্ত প্রয়োগ করব। তাহলে শর্ত মতে a × b = 0। তাহলে সুতরাং i 6a - 18 + k 5a - 30 = আমরা এখানে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে যদি এটা আমরা দুটি রাশি গুণফল i ও k কখনোই 0 হবে না, দুটি, কারণ এরা হলো কি একক ভেক্টর। তাহলে আমাদের অবশ্যই প্রথম টার্ম এটা থেকে 0 হবে, সুতরাং a = 6, অথবা 5a - 30 = 0 হবে। এক্ষেত্রে আমরাও পাই a = 6, দ্যাট ইজ এ হলো a = 6। তাহলে আমরা যে বিষয়টি সেটি থেকে দেখা যাচ্ছে যে আমাদের যদি রাশি দুটি, ভেক্টর দুটি সমান্তরাল হবে, এর মান 6 হয়, অর্থাৎ এর মান 6 হলেও আমরা এই ভেক্টর দুটি a এবং b পরস্পর। আমাদের এই ভেক্টর গুণনের আরেকটি প্রয়োগ রয়ে গেছে যেটা আমরা আলোচনায় স্কিপ করে গেছি, সেটি হলো সমতলে লম্ব ভেক্টর অথবা লম্ব একক ভেক্টর, সমতলে একক ভেক্টর। এইটা ক্ষেত্রে আমরা বের করতে পারি। যেমন আমরা যদি বলি a এবং b
এ ক্রস বি ইজ ইকুয়াল টু হলো সি ভেক্টর। তাহলে সি ভেক্টরের সি এর অবস্থান কোথায়? এ ও বি এর সমতলে, অর্থাৎ এ এবং বি পরস্পর যে মিলে যে তলটি তৈরি করে সেই তলের। তাহলে সে সি এবং সে লম্ব, তাহলে এটি হলো সমতলে লম্ব ভেক্টর, অর্থাৎ সি ই হলো সমতলে লম্ব ভেক্টর। তাহলে আমরা সমতলে লম্ব ভেক্টর বা একক ভেক্টর বের করার জন্য আমরা ক্রস গুণনে যেতে পারি। এখন এই লম্ব একক ভেক্টর, সমতলে লম্ব একক ভেক্টর যদি হয়, তাহলে আমরা এটাকে এই কেপ ধরতে পারি। এটা হবে সি ভেক্টর ভাগ সি। সি ভেক্টর বলতে আমরা বলতে পারি এ ক্রস বি এবং মডুলাস সি, দ্যাট ইজ এ ক্রস বি মডুলাস। এই ধারণা থেকে আমরা এই সমতলে লম্ব একক ভেক্টর বের করতে পারি। তো ছাত্রছাত্রীরা, আমরা নিশ্চয়ই আমাদের সামগ্রিক আলোচনা থেকে বুঝতে পেরেছি যে ভেক্টর গুণনটা কি। ভেক্টর গুণন হলো দুটি ভেক্টর রাশির গুণন, এবং এই ক্ষেত্রে আমরা এর প্রয়োগগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের যে বিভিন্ন প্রকারের গুণগুলো রয়েছে, ভেক্টর গুণনের 4টি প্রয়োগ রয়েছে, সেই 4টি প্রয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা তোমাদের কিছু কাজ দিতে চাচ্ছি। তো ছাত্রছাত্রীরা, আমরা যে দুটি কাজ তোমাদেরকে দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো করবে। এখানে দুটি অঙ্ক দেওয়া আছে। একটি হলো আমাদের আজকের যে আমরা আলোচনা করেছি তার মধ্য থেকে, যেমন প্রথম অঙ্কটি হলো দুটি ভেক্টর বলা হচ্ছে। ভেক্টর দুটি যথাক্রমে 4i - 4j + k এবং 2i - 2j - k। এই দুটি ভেক্টর যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফলটি কত হবে? ইতিপূর্বের ক্লাসগুলোতে নিশ্চয়ই তোমরা ক্রস গুণন, ডট গুণন সম্পর্কে জেনেছো। আমরা আজকে ক্রস গুণন সম্পর্কে বলছি। এখন যদি দুটি ভেক্টর, এই যে কোনো ভেক্টর হতে পারে, মান বিবেচ্য বিষয় নয়, যে কোনো দুটি ভেক্টর তাদের ক্রস গুণনের মান এবং ডট গুণন এর মান এই যদি সমান হয়, তাহলে তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? তোমরা আমাদের এই অঙ্কগুলোর রেজাল্ট কি হতে পারে সেটা আমাদের যে ক্লাসটি আপলোড করা হচ্ছে সেইখানে যে কমেন্ট বক্সে তোমরা এই অঙ্ক দুটির উত্তর লিখে আমাকে জানাতে পারো। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো টপিকস আলোচনায় আমরা আসব। সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।